আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সরে যেতে হবে এমন একটা দাবি ওঠার পরিস্থিতি প্রধান নির্বাচন কমিশনার নিজেই তৈরি করেছেন, বিশেষভাবে এমন একটা সময়ে যখন এই দাবিগুলো জোরালো হচ্ছে। মানে এই যে প্রতিরোধ সমাবেশটি অনুষ্ঠিত হলো হাদির উপর হামলার প্রতিবাদে, সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ, সেখানে কিন্তু শপথ নিয়ে বিভিন্ন দলের নেতৃবৃন্দ একথা বললেন যে নির্বাচন হবে, কিন্তু নির্বাচনের আগে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালকে না নিয়ে এলে যে রকম ভারতীয় আধিপত্যবাদের বিস্তার শেখ হাসিনা সরকার দীর্ঘ অনেক বছর ধরে করে গেছেন, যারাই নির্বাচিত হবেন তাদেরকেই ভারতের ব্ল্যাকমেইলের শিকার হতে হবেন। নির্বাচনের তফসিল ঘোষণার ২৪ ঘন্টাও পার হওয়ার আগেই যখন ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী এবং ২০২৪-এর জুলাই আগস্ট আন্দোলনের পরিচিত মুখ ওসমান হাদি আততায়ীর গুলিতে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন, তখন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন কিনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের উপযোগী আছে কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো অবনতি হয়েছে বলে তিনি আশঙ্কা করেন কিনা, তখন প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন হাদির ঘটনা বিচ্ছিন্ন, আইন শৃঙ্খলার অবনতি হয়নি, নির্বাচন নিয়ে শঙ্কা নেই। এম নাসির উদ্দিন বলেছেন যে আইন শৃঙ্খলার অবনতি হলো কোথায়, একটু মাঝে মধ্যে দুই একটা খুন হয়, এই যে হাদির একটা ঘটনা হয়েছে আমরা এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এবং এ সময় তিনি প্রয়াত আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ মাস্টার এবং সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার প্রসঙ্গ টেনে বলেন যে এ ধরনের ঘটনা তো সবসময় ছিল, আগে আহসানুল্লাহ মাস্টার খুন হননি, তার সঙ্গেও এরকম হয়েছে, কিবরিয়া সাহেব কি খুন হন নাই? ইলেকশন এলে এ ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এটা নতুন কিছু নয়। তবে তিনি বলেছেন যে মিডিয়া সহ বিভিন্ন মহলে নির্বাচন নিয়ে কিছু আশঙ্কা হয়তো আছে, তবে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই নির্বাচন নিয়ে আমাদের কোনো সংশয় নেই, আমরা সম্পূর্ণ প্রস্তুত, নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে সবাইকে সঙ্গে নিয়ে, সবার সহযোগিতা নিয়ে, সবাই মিলে প্রস্তুতি নেই যাতে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারি। মানে প্রধান নির্বাচন কমিশনার এমন কথা বলছেন বটে যে একজন প্রার্থী যিনি কিনা ২০২৪-এর জুলাই আগস্ট আন্দোলনের একজন নেতা এবং এবার নির্বাচনে সারা বাংলাদেশ থেকেই ২০২৪ জুলাই আগস্ট আন্দোলনের নেতারা অংশ নেবেন, বিভিন্ন দল থেকে, তাদের নিজেদের গড়া দল তো আছেই, জাতীয় নাগরিক পার্টি, এছাড়াও নানা এই আন্দোলনের পরিচিত মুখেরা বিভিন্ন দল থেকে নির্বাচনে দাঁড়াবেন, অথচ প্রধান নির্বাচন কমিশনার এর বিপদ বা এর আশঙ্কাটা একেবারেই বুঝতে পারছেন না। এখন এই প্রধান নির্বাচন কমিশনার এটা বলে তারা যে নির্বাচনের জন্য প্রস্তুত, মানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ প্রেস সচিব শফিকুল আলম সহ সকলেই যে বারবার বলতে চান যে নির্বাচন হবে, কোনো ষড়যন্ত্র নির্বাচনকে বানচাল করে দিতে পারবে না, সম্ভবত সেই সুরে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু এই এম নাসির উদ্দিন নভেম্বর মাসে প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন পর থেকে একে কিন্তু সন্দেহ করেন জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতারা, সন্দেহ করেন হচ্ছে জামায়াতে ইসলামী সহ বিএনপি বিরোধী আর সকল দল। কারণ সার্চ কমিটি গঠনের মাধ্যমে ইউনূস সরকার ক্ষমতায় এসে যখন নির্বাচন কমিশন পুনর্গঠনের উদ্যোগ নিল, তখন নভেম্বরে এই নির্বাচন কমিশন পুনর্গঠিত হলো আর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এম নাসির উদ্দিনের নামটা আসার পর থেকেই ওই দলগুলোর এই ব্যক্তির ব্যাপারে, মানে বিএনপি ছাড়া বাকি দলগুলোর এই ব্যক্তির ব্যাপারে সন্দেহ এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, প্রধান নির্বাচন কমিশনার নিরপেক্ষ নয়, এই দাবিগুলোর প্রধান কারণেই যে এই এম নাসির উদ্দিনের নামটা প্রস্তাব করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে, বিএনপির তরফ থেকে প্রস্তাব এসেছিল। শুধু তাই নয়, এম নাসির উদ্দিন বিএনপি সরকারের আমলে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন, তিনি খনিজ জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ছিলেন, কাজেই খালেদা জিয়ার আমলের সচিব এম নাসির উদ্দিন এইবার প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন, কাজেই তার দিকে সন্দেহের তীর এমনিতেই ছিল।
এর মধ্যে এমন একটা মন্তব্য এমন স্পর্শকাতর সময়ে করে ফেলার ফলে এখন তার চাকরি নিয়ে আবার টানাটানি সৃষ্টি হয়েছে। জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম তিনি হাদির ওপর গুলির ঘটনায় যে সর্বদলীয় প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছিল শহীদ মিনারে হাদির দল ইনকিলাব মঞ্চ, সেই প্রতিরোধ সমাবেশে গিয়ে নাহিদ ইসলাম বলেছেন যে হাদির ওপর গুলির ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রধান নির্বাচন যখন ক্ষমতা নিয়েছিলেন তখন আপনারা জানেন গত বছরের 8ই অগস্ট তিনি এই প্রধান উপদেষ্টার পদে আসীন হয়েছিলেন। তিনি ধারণা করেছিলেন যে তিনি আমৃত্যু ক্ষমতায় থাকবেন, যে কারণে তার আশেপাশের লোকজনকে আমরা প্রায়ই বলতে শুনতাম যে 5 বছর 10 বছর, এমনকি তিনি নিজেও বলেছেন যে মানুষ নাকি চায় তিনি আরো 50 বছর ক্ষমতায় থাকুক। তিনি প্রথম ধাক্কাটি খেয়েছিলেন গত বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে, যেদিন ফলাফল প্রকাশিত হয় এবং ট্রাম্প জয়লাভ করে। কারণ আজকে যদি কমলা হ্যারিস আমেরিকার প্রেসিডেন্ট থাকলেন তাহলে বাংলাদেশে ইউনূস গংয়ের কি অবস্থা হতো, এটা আমি যতবারই ভাববার চেষ্টা করেছি আমার গা শিহরে উঠেছে। যাক, ট্রাম্প নির্বাচিত হবার পরে আমরা আশা করেছিলাম যে আমেরিকার যে বাংলাদেশ পলিসি বা সাউথ এশিয়ান পলিসি এবং বাইডেন যে কাজগুলো করেছিলেন সেগুলো থেকে ট্রাম্প প্রশাসন সরে আসবেন। কিন্তু তখন ইউনূস লবির পক্ষ থেকে বলা হয়েছে যে আমেরিকার প্রেসিডেন্ট পরিবর্তন হলেও নীতির পরিবর্তন হয় না, তাদের ফরেন পলিসির পরিবর্তন হয় না। আমরা বলছি হয়, তারা বলছে হয় না। কিন্তু বাস্তবতাটা ছিল যে ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরে বিশ্বের অনেকগুলো জরুরি ইভেন্টে সে ইনভলভ ছিল, এবং তার মধ্যে একটা হলো গাজা এবং ইসরায়েলের লড়াই, আর একটা হলো ইউক্রেন এবং রাশিয়ার লড়াই। এর বাইরেও অনেক দেশের সংঘাতের সাথে আমেরিকা জড়িয়ে গিয়েছিল এবং তারা সেই সংঘাতগুলো মিটিয়েছে বলে ট্রাম্প দাবি করে। এই অবস্থায় বাংলাদেশে আমরা দেখেছি যে বাইডেন প্রশাসনের প্রভাবটা কিন্তু অনেক দিন ছিল। আরেকটা জিনিস আমরা খেয়াল করেছি যে বাংলাদেশের ঢাকায় মার্কিন দূতাবাসে যারা কর্মরত ছিলেন এবং অনেকে এখনো আছেন তারা বাইডেন প্রশাসন কর্তৃক এখানে প্রেরিত ছিলেন। তো ন্যাচারালি সেই মানুষগুলো বাইডেনের সেই পলিসি ইমপ্লিমেন্ট করার জন্য অনেক বেশি মনোযোগী ছিলেন। কিন্তু আজকে ঢাকা মার্কিন দূতাবাসের যদি আমরা তাকাই, বিশেষ করে আমেরিকান যারা কাজ করত, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যাদের এখানে পোস্টিং দিয়েছিল তারা অধিকাংশই আমেরিকায় ফিরে গেছে। এখন এই ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের মতো কয়েকজন আছে। এবং গত অক্টোবর পর্যন্ত বলতে গেলে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সাউথ এশিয়ার ব্যাপারে তখনও পুরা গুছিয়ে আনতে পারেনি। এবং আপনারা দেখেছেন যে ভারতের সাথে 10 বছরের ডিফেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে আমেরিকার। বাণিজ্য চুক্তি হই হই করছে, যে কোনো দিন চুক্তি স্বাক্ষরিত হয়ে যেতে পারে। চুক্তির মূল অংশগুলো অনেক আগে সেটেলড হয়ে আছে। সুতরাং গত পুরো নভেম্বর জুড়ে কাতারে, ভারতে এবং বাংলাদেশ এবং কিছুটা আমেরিকায় এই 4টি দেশের সিরিজ বৈঠক হয়েছে এবং এই বৈঠকে মূলত বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেটি নিয়েই আলোচনা হয়েছে। আরো অনেক বিষয় আলোচনা হয়েছে, তার মধ্যে একটি ছিল বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ। এবং এই নভেম্বরের সিরিজ অফ মিটিংস, এই 4টা দেশে বললাম, মূলত ভারতে এবং কাতারে। এবং ভারতে এই মিটিং গুলো করেছে অজিত দোভাল, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এবং সার্জিও গার, যিনি ভারতে মার্কিন রাষ্ট্রদূত এবং তিনি এর বাইরে দক্ষিণ এবং মধ্য এশিয়াও ট্রাম্পের বিশেষ দূত হিসেবে কাজ করছেন। এর ফলে এই যে সিরিজ বৈঠকগুলো হয়েছে, এর ফলে আমেরিকার সাউথ এশিয়ান পলিসি, আমি যেহেতু বাংলাদেশের বিষয়গুলো নিয়ে কথা বলি, সো আমি বাংলাদেশ নিয়েই কথা বলবো। সো এই যে বাংলাদেশ নিয়ে ভারত, আমেরিকা এবং আমেরিকা মানে এর সাথে সাথে ইউরোপিয়ান ইউনিয়নও অনেকখানি ফলো করে তাদের। তো কি হবে বাংলাদেশের ব্যাপারে এই বিষয়গুলো তারা চূড়ান্ত করেছে। এবং এটি চূড়ান্ত করার পরে 5ই ডিসেম্বর বাংলাদেশ সময় রাতে, আমেরিকার সময় তখন দিন, তখন এটি ট্রাম্পকে জানানো হয় এবং ট্রাম্প সেই গৃহীত সিদ্ধান্তগুলো অনুমোদন দেন। এবং সেই দিন থেকেই বেসিক্যালি বাংলাদেশের ফেটটা নির্ধারিত হয়ে গেছে। আর একটা বিষয় আপনারা হয়তো জানেন না যে
এর মধ্যে আমেরিকার প্রচুর প্রতিনিধি দল কিন্তু বাংলাদেশ ভ্রমণ করেছে, এবং সর্বশেষ একটা সেনা সদস্য দল তারা এসেছিল বাংলাদেশের সাথে। একটা কমন, এটা তাদের বাৎসরিক ডায়লগ ছিল, এবং সেই ডায়লগেও আমেরিকান টিমকে যিনি লিড করেছেন ব্রিগেডিয়ার জেনারেল সারা, তিনি আমাদের আর্ম ফোর্সেস ডিভিশনের লেফটেন্যান্ট জেনারেল কামরুলের সাথে মিটিং করেছেন, এবং কামরুলকে তিনি আমেরিকান ট্রাম্প সরকারের মনোভাব জানিয়ে গেছেন, এবং সেখানে তিনি বলেছেন যে মার্কিন প্রশাসন বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন চায়। তার আগে কদিন আগে, এই গত সপ্তাহে ফিরে গেল একটি অ্যাডভান্স টিম, যারা ফিরে গিয়ে রিপোর্ট দেওয়ার পরেই বাংলাদেশে খুব দ্রুত এর একটা বিশেষ দূত আসছেন। সেই দূত আসলে দুজন আসছেন, সাউথ এশিয়ার যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, স্টেট সেক্রেটারি পল কাপুর, এবং ওই সার্জিও গার্ড, যিনি ভারতে মার্কিন রাষ্ট্রদূত এবং এই অঞ্চলের ট্রাম্পের বিশেষ দূত। তারা আসছে বাংলাদেশে, এবং বাংলাদেশে এসে তারা বাংলাদেশের সকল স্টেক হোল্ডারদের ইনক্লুডিং ডক্টর ইউনূস তাদের জানিয়ে দেবে যে একটি ইনক্লুসিভ নির্বাচন তারা চায়। এবং বাংলাদেশের ব্যাপারে আসলে ট্রাম্প এখন ভারতের চোখ দিয়েই দেখবেন। এর আগে আপনারা জানেন যে গত 13ই ফেব্রুয়ারি নরেন্দ্র মোদী হোয়াইট হাউসে গিয়েছিলেন, ট্রাম্পের সাথে মিটিং করেছেন। সেদিন ট্রাম্প সবার সামনে বলেছিলেন যে, যেটা সহজ করলে দাঁড়ায় যে ভারতের চোখ দিয়েই বাংলাদেশকে দেখবে আমেরিকা। কিন্তু তারপরে গঙ্গার জল অনেক গড়িয়েছে, ট্যারিফ নিয়ে এবং নানান ইস্যুতে ভারতের সাথে আমেরিকার সম্পর্কে একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছিল, এবং সেই টানাপোড়েনের ফলশ্রুতিতে আমরা বিশ্ব রাজনীতিতে একটা নতুন মেরুকরণ লক্ষ্য করছিলাম। একদিকে আমেরিকা, আর একদিকে চায়না, রাশিয়া, ইন্ডিয়া এবং ব্রিক্স এবং অনেক দেশ, যার ফলে দেখা গেল যে পুরো বিশ্ব রাজনীতিতে আমেরিকার যে একক আধিপত্য সেটা থ্রেটের মুখে পড়ে যায়। এবং সেই মুহূর্তে ট্রাম্পের উপদেষ্টা পরামর্শদাতারা বলেছিলেন যে সাউথ এশিয়ায় আসলে ভারতের সাথেই বন্ধুত্ব করা উচিত। এর মধ্যে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের একটা সম্পর্ক গড়েছে। তো একজন কূটনীতিক খুব চমৎকার ভাবে এটা বিশ্লেষণ করেছেন যে পাকিস্তান হলো আমেরিকার লাঠিয়াল, আর ভারত হলো তাদের বন্ধু। স্বভাবতই যেহেতু বাংলাদেশের উপরে আমেরিকার এতদিনকার যে স্ট্র্যাটেজি ছিল সেটা পরিবর্তিত হয়েছে। ভারত তো বরাবরই এখানে একটি ইনক্লুসিভ নির্বাচন চেয়েছে। এদিকে ইউনূস এখন শুধুমাত্র পাকিস্তান এবং তুরস্কের সমর্থন ছাড়া আর কারো তেমন সমর্থন পাচ্ছে না, এবং এই অবস্থায় পাকিস্তান এবং তুরস্কও কিন্তু বেশ কিছুটা দ্বিধান্বিত যে আসলে কি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। তো এই যে একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে, এই চ্যালেঞ্জ কি ডক্টর ইউনূস মোকাবেলা করতে পারবেন? তিনি কি আদৌ নির্বাচনটি অনুষ্ঠিত করতে পারবেন? এই বিশ্ব পরাশক্তির বিরুদ্ধে গিয়ে তিনি কি তার পরিকল্পনা অনুযায়ী জেনারেল ওয়াকার খানের সাথে মিলে জামাতকে ক্ষমতায় নিতে পারবেন? এই প্রশ্নটি এখন সামনে উঠে এসেছে, এবং রাজনীতিবিদরা বা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে এই মুহূর্তে ইউনূসের সামনে যে চ্যালেঞ্জ সেটি ওভারকাম করার সক্ষমতা ডক্টর ইউনূসের নেই। এবং ডক্টর ইউনূসের কিছু উপদেষ্টা, তারা এর আগে আমরা দেখেছি খুব সরব ছিল, বিশেষ করে রাষ্ট্রপতির বিভিন্ন কথার পরে তারা নানা রকমের কথা বলতো। কিন্তু সম্প্রতি রাষ্ট্রপতি যে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সে একটা ইন্টারভিউ দিয়েছিলেন, এবং সেখানে তিনি ডক্টর ইউনূসের সম্পর্কে বলেছেন 7 মাস তার সাথে যোগাযোগ নেই, এবং তিনি পদত্যাগের আগাম হুমকি দিয়ে রেখেছেন। তো সেটা অবশ্যই ইউনূস প্রশাসনের জন্য একটু বিব্রতকর ছিল। কিন্তু এরকম একটা সাক্ষাৎকার দেওয়ার পরেও আসিফ নজরুল এবং কোনো উপদেষ্টাই কিন্তু কোনো মন্তব্য করেনি। আসিফ নজরুলকে একটি সূত্র জিজ্ঞেস করেছিল যে তিনি এর আগে রাষ্ট্রপতির বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করেছেন, কিন্তু এবার কেন তিনি এই সাক্ষাৎকারের পরে কোনো উচ্চবাচ্য করলেন না। আসিফ নজরুল জানিয়েছেন যে যেহেতু এটা ঢাকার একটা প্রভাবশালী রাষ্ট্রদূতের মধ্যস্থতা হয়েছে, সেখানে তারা অসহায়, তাদের কিছু করার নেই। প্রিয় দর্শক, এর আগে আমি একটা এপিসোডে রয়টার্সকে মার্কিন সংবাদ সংস্থা বলেছিলাম, আমি দুঃখিত। আমি আসলে বলতে চেয়েছিলাম ব্রিটিশ সংবাদ সংস্থা, কিন্তু এই সাক্ষাৎকারটি ছাপানোর ব্যাপারে মার্কিন একজন কূটনীতিবিদ ভূমিকা রেখেছিল। সুতরাং বাংলাদেশের রাজনীতি একটি ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে যাবে, এর বিপক্ষে গিয়ে ডক্টর ইউনূস যদি কিছু করতে চায় তাহলে তিনি ব্যর্থ হবেন, কিংবা কোনোভাবে নির্বাচন অনুষ্ঠান করতে পারলেও সেটি অবশ্যই সাস্টেন করবে না। সুতরাং এই মুহূর্তে সবাই মিলে একটা ইনক্লুসিভ নির্বাচনের দিকে যাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ, এবং সেই নির্বাচনটি অবশ্যই ডক্টর ইউনূসের অধীনে হবে না।
সেটা নতুন কোনো ব্যবস্থাপনায় হতে পারে। এর মধ্যে ছোট্ট দুটো আপডেট আছে। সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন এই আনিস আলমগীর গত জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানের একজন সমর্থক ছিলেন, কিন্তু তিনি মাঝে মধ্যে ইউনূস প্রশাসনের সমালোচনা করতেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেন। এইটাও তারা সহ্য করতে পারেনি। তাদের নিজেদের একজন সাংবাদিক হওয়া সত্ত্বেও আনিস আলমগীরকে আজ গ্রেপ্তার করা হলো। তো স্বরাষ্ট্র মন্ত্রকে ঘোরাফেরা করে আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশের উপরে কি ধরনের অ্যাকশন হতে পারে। সেখানে বসেই আমি শুনেছি যে 11টা জায়গায় সীমান্ত এলাকায়, যেগুলো আমাদের মিলিটারি ইন্টেলিজেন্সের লোকেরা গিয়ে ওয়াকারকে নিয়ে 11টা জায়গা চিহ্নিত করে দিয়েছিলেন। সে 11টা জায়গার মধ্যে শুধু লালমনিরহাটের বোধহয় একটা একে বাঁশের স্ট্রাকচার এগুলো ওপর দিয়ে ভেঙে টেঙে দিয়ে কাজ শেষ হয়ে গেছে, বাকিগুলো কিছু করেনি। আমি বহুদিন আগে থেকে আপনাদের বলে আসছি যে বৃষ্টির মতো পড়বে, বৃষ্টির মতো, কারণ আমি খবর পাচ্ছিলাম যে 7 দিনের টাইম লিমিট শেষ হয়ে গেছে। এবার তৈরি হচ্ছে আমাদের ড্রোন গুলো অ্যাকশনে আসবে। এই ড্রোন গুলো ওরে পানাগড় থেকে, যেগুলো আপনাদের হাতের বাইরে, সেখান দিয়ে উড়বে এবং জায়গা মতো পড়ে যাবে। এখন যেগুলো শুরু হয়েছে না, সেগুলি 11টা জায়গায় যে শুরু হয়েছে, টোটাল 40 জনের মতো মারা গেছে বলে আমাদের কাছে খবর আছে। আপনাদের কাছে কোনো খবর থাকবে না এই কারণেই যে আপনাদের দেশে সমস্ত কিছু চেপে যাওয়া হচ্ছে। যেহেতু আপনাদের দেশের মিডিয়া বলছে না এবং ভারত প্রকাশ করছে না সরকারিভাবে, কারণ ভারত সরকারিভাবে এই তথ্য কখনো প্রকাশ করবে না, তাই আপনারা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছেন যে আদৌ হয়েছে কিনা। যারা সীমান্তবর্তী এলাকায় যাদের আত্মীয় স্বজন বাস করেন, তাদেরকে আপনারা ফোন করে খবর নিন যে সীমান্ত এরিয়ায় ওই ঘাঁটিগুলো হয়েছে, সেই সীমান্ত এরিয়ায় ড্রোন স্ট্রাইক হয়েছে কিনা, 11টা অঞ্চলে ড্রোন স্ট্রাইক হয়েছে কিনা। তাহলে আপনাদের কাছে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে, কাউকে বলে দিতে হবে না। এই সত্যি হয়েছে কিনা, মানে আদৌ হয়েছে কিনা, এই প্রশ্ন যেগুলো আপনারা কমেন্টে করেন না, তার উত্তর আপনারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাধ্যমেই পেয়ে যাবেন। কারণ আপনাদের দেশটা খুব ছোট দেশ, একে অপরের সঙ্গে আপনাদের খুব ভালো ঘনিষ্ঠ পরিচয় আছে, ফলে জানতে আপনাদের কোনো অসুবিধা নেই। তবে এ তো গেল শুধু ড্রোন হামলা হবে না, এটাকে বলবো শিলাবৃষ্টি। টুকটাক শিল পড়েছে, এরপর শিলাবৃষ্টির পর হয় কি ঝোড়ো বৃষ্টি। এবার ঝড়ের আশঙ্কা আপনারা করুন। যে কোনো সময় ঝাঁকে ঝাঁকে ড্রোন আপনাদের এই সব ক্যান্টনমেন্ট, ড্রোন এবং মিসাইল, এরা কিন্তু আক্রান্ত হবে যে কোনো দিন, যে কোনো সময়। যেটুকু আমি বুঝলাম যে পাকিস্তানে যে ভুলটা ভারত করেছিল, 4 দিনের মধ্যে যুদ্ধটা বন্ধ করে দিয়ে ওরা মাপ চাইলো, ওরা যুদ্ধবিরতি চাইলো, আমরা যুদ্ধ বন্ধ করে দিলাম। পাকিস্তানের ব্যাপারে যে ভুলটা করেছিল, যেটা আমি বারবার বলি যে এটা ভুল হয়েছে, এটা করা হচ্ছে, থেমে যাওয়া উচিত হয়নি, সেটা এখন ভারতবর্ষ উপলব্ধি করেছেন প্রধানমন্ত্রী। তিনি এবার ঠিক করেছেন যে শুরু হলে আর শেষ না হওয়া পর্যন্ত ছাড়বো না। সুতরাং বাংলাদেশে শুরু হোক অথবা পাকিস্তানে শুরু হোক, একটা বা দুদিকে যখন একই সঙ্গে হবে অথবা আলাদা করে হবে, তখন কিন্তু একদম শেষ অবধি করে ভারত ছাড়বে, নিশ্চিহ্ন করে দেবে, করে ভারত ছাড়বে। কারণ ভারত আর সহ্য করবে না। আমাদের দেশে যারা লিব্রান্ডু রয়েছে, বামপন্থী, লিবারেল এবং লেফটিস্ট প্লাস গান্ডু, তিনটে যুক্ত করে হয় লিব্রান্ডু। দে লাভ টু সে উই আর লাভিং পিপল, দেয়ার আর গুড টেরোরিস্ট, ব্যাড টেরোরিস্ট। গুড টেরোরিস্ট, ব্যাড টেরোরিস্ট বলে কিছু নেই। টেরোরিস্ট ইজ টেরোরিস্ট, তার আবার গুড ব্যাডের কি আছে? আজকে দেশে গণতন্ত্র আছে, বাক স্বাধীনতা আছে, তুমি কথা বলে যাচ্ছ। ভাই, গিভ এ থ্যাঙ্কস টু योर पेरेंट्स। आपका जन्म यहाँ पर हुआ है,
অরুন্ধতী রায় জামিয়া ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে, জামিয়া উমিয়া ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে তিনি বাংলাদেশের ড্রোন অ্যাটাকে তিনি সমালোচনা করছেন। Who are you to criticize India government? আপনি কে? যিনি বলেছিলেন अफजल हम शर्मिंदा है तेरे कातिल जिंदा है। अफजल गुरु যিনি আমাদের পার্লামেন্ট অ্যাটাকে যিনি মাথা ছিলেন, তাকে যখন ফাঁসি দেওয়া হয় তখন তিনি স্লোগান তুলেছিলেন ওই দিল্লি ইউনিভার্সিটিতে, अफजल हम शर्मिंदा है तेरे कातिल जिंदा है। भाई शुक्र मानो अपने पेरेंट्स को कि आपने जन्म लिया इस धरती पर। थोड़ा सा भी दाया माया हो जाता ना तो पता चलता অরুন্ধতী রায় আর তোমার যত চেলা চামুন্ডা সাকরেদ রয়েছে তাদের সমস্ত বুঝে যেতেন যে কোথায় আপনি জন্ম নিয়েছেন আর কতটা বাক স্বাধীনতা আপনি পাচ্ছেন। এরা ভারতবর্ষের নীতির সমালোচনা করে কোন স্বার্থে? ভারতবর্ষ আবার একটা পেহেলগামের জন্য প্রস্তুত থাকুক আর একটা দিল্লি ব্লাস্টের জন্য প্রস্তুত থাকুক। যারা ভোটে দাঁড়ালে তাদের পরিবারের ভোটটুকুও তারা পাবে না, একটা কর্পোরেশন ইলেকশনে দাঁড়ালেও পাবে না, তারা দাঁড়িয়ে বড় বড় বক্তৃতা দিচ্ছে। আই ডিমান্ড ইমিডিয়েট অ্যারেস্ট অফ অরুন্ধতী রায়, ইমিডিয়েট অ্যারেস্ট। বাংলাদেশে কি হবে না হবে, পাকিস্তানে কি হবে না হবে, তুমি নীতি নির্ধারককে, তুমি না এমএলএ, না পার্লামেন্টেরিয়ান, না এমপি, তুমি কে? তো যাই হোক, আমাদের দেশের এই জন্য আমরা বলি এদেরকে লিবরান্ডু, লেফটিস্ট, লিবারেল প্লাস গান্ডু, সব মিলে লিবরান্ডু। আর আপনাদের দেশে যারা এই যে গুজববাজ সুজববাজ বলেন না, আর যারা বলে সত্যি কিনা মিথ্যে কিনা, আপনি ছবি দিন অমুক দিন, বোঝেন না। আপনাদের এত নেতা গিয়ে আপনাদের দেখা করলেন, আপনার নেত্রীর সঙ্গে একটা ছবি কেন বেরোয়নি? কেন বেরোয়নি? নেতাদের বলতে পারতেন যে একটা ছবি দিন, নইলে আমরা বিশ্বাস করতে পারবো না। কই বলেননি তো নেতাদের। আপনার যত ডিমান্ড হচ্ছে আমার কাছে, ওয়ার্কলেস পিপল। আপনাদের জন্য আজকে বাংলাদেশের এই অবস্থা। আপনারা হলেন গিয়ে ওই ইউনূসের সাগরেদ,